সংখ্যালঘুদের দিনের পর দিন বামেরা অর্থাৎ মানিক সরকারের সরকার ব্যবহার করেছে। মুসলমানদের শুধু এই সোনামুড়াতে নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যে মুসলমানদের শুধু লাঠির জন্য ব্যবহার করা হতো, আদারওয়াইজ কোনো কিছু নয়। আজকে বিরোধী আসনে বসে যে বড় বড় বাতালাপ করছেন, তাদেরকে আমি বলবো আপনাদের পূর্বের রেকর্ডগুলো যদি আমরা তুলে ধরি সমাজের মধ্যে, মানুষ ছাত্রদের মধ্যে, তাহলে আপনারা কথা বলার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আপনাদের স্বাগত। আজ আমরা যেখানটায় রয়েছি, তিনি দীর্ঘদিন ধরেই বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচিত ছিলেন। আজ জেলা যুব মোর্চার সম্পাদক আক্তার হোসেনের নিকট আমরা রয়েছি। প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, আমি আক্তার হোসেন। প্রথমেই ত্রিপুরা টিভির সমস্ত দর্শক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আপনাদের প্রথমে জানতে চাইবো, আপনি দীর্ঘদিন ধরে বাম বিরোধী যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এখনো আছেন বাম বিরোধী হিসেবে। বর্তমানে ছাত্ররা কেমন ভাবে বা প্রাসঙ্গিক ভাবে রাজনীতিতে আসছেন, বা এটা আসাটা কতটা জরুরি বলে মনে করছেন? প্রথম কথা হচ্ছে, যুবকরা যারা রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে চলাফেরা করে, তাদের রাষ্ট্রহিতে যুবকরা আজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করছে, যারা রাষ্ট্রহিতে কাজ করে, রাষ্ট্রের জন্য চিন্তাধারা করে, এবং রাষ্ট্র ধীরে ধীরে এই যুবকদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। 2018 সালে সরকার পরিবর্তনের পূর্বে বিপ্লবদের থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে যারা ছিলেন, প্রত্যেকেই যুবকদের জন্য নতুন চিন্তাধারা নিয়ে আসার জন্য সচেষ্ট ছিলেন। বর্তমান সময় 2023 বিধানসভা পেরিয়ে 28 আসছে। এরই মাঝে যুবকদের চাহিদা পূরণে বর্তমান সরকার কতটা সচেষ্ট? দেখুন, বর্তমান সরকার, আমাদের সরকার মোদি মানিক সাহাজির সরকার, এবং একটা সময় বিপ্লব দেব রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যে সরকার পালাবদলের পর একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পেলাম, যেখানে যুবকরা লাইনের পেছনে হাঁটতে হচ্ছে না, তাদের নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে, তার মধ্যে কোয়ালিটি আছে, তার জন্য চাকরি হচ্ছে। এই হচ্ছে আজকে যুবকরা একটা দীর্ঘশ্বাস, 25 বছরের একটা জগদ্দল পাথর তাদের বুক থেকে সরে গিয়ে আজকে একটা শ্বাস ফেলাচ্ছে, মুক্ত হাওয়া তাদের বইছে। তাদের যুবকদের আনাচে কানাচে আমরা দেখতে পেলাম আজকে যুবকরা যেভাবে রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির যেভাবে সহযোগিতা করছে। এবং আমি একটা জিনিস দেখতে পেলাম, আমি একজন সংখ্যালঘু নেতৃত্ব, একটা সময় 25 বছরে, দীর্ঘ 25 বছরে বাম আমলে 1.5% মুসলিম যুবকদের চাকরি হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর 7 বছরে 7.5%-এর উপরে সংখ্যালঘু যুবক এবং যুবতীদের সেখানে চাকরি এবং কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গায় যুবকদের কর্মসংস্থান হয়েছে। আমরা দেখেছি বরাবরই বাম বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, আর তৎকালীন সময়ে সম্ভবত NSUI করতেন, আমরা যেটা চোখে দেখলাম। এর থেকে এখন বর্তমান শাসক দলে এসেছেন, কোথাও কেমন পরিবর্তন মনে হচ্ছে ওই দলটা থেকে এই দলটা? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি সত্যি কথা একজন NSUI এর কংগ্রেস ঘরোয়ানার, আমরা বাম বিরোধী ছিলাম। আমার বাবা, দাদা, আমার পূর্বপুরুষরা সবাই বাম বিরোধী ছিল। তো সেই হিসাবে ওই সময় একটা প্ল্যাটফর্ম ছিল CPM এর বিপক্ষে, সেটা হলো কংগ্রেস করতাম। কিন্তু এখন ভারতীয় জনতা পার্টিতে আসার পর বুঝতে পারলাম যে হয়তো বা ভারতীয় জনতা পার্টিতে আরো আগে আসার দরকার ছিল। যে রাষ্ট্রবাদী যে চিন্তাধারা, রাষ্ট্রহিতে, রাষ্ট্রের কল্যাণে যে চিন্তাধারা, সেই চিন্তাধারা, বিকশিত চিন্তাধারা, আগামী 47 সালের মধ্যে যে বিকশিত ভারত, সেই স্বপ্ন যুবকদের দিয়ে পূরণ হবে। এই প্রসঙ্গে যদি বলতে চাই, আপনারা বলছেন যুবকরাই দেশের মানে বিকশিত ভারত গড়ার কারিগর, কিন্তু এখানটায় দাঁড়িয়ে বিজেপির অপোজিশন যারা রয়েছেন বাম, তাদের বক্তব্য হচ্ছে এই বর্তমান সরকার আসার পরেই যুবকরা একটা সমাজ পুরোপুরি নেশায় আসক্ত, ডুবে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে, হাসি পাচ্ছে আমার কথাটা শুনে। দীর্ঘ 25 বছরে একটা দীর্ঘদিনের একটা সেন সিস্টেম, একটা সিন্ডিকেট সিস্টেম ছিল। আপনি বুকে হাত দিয়ে বলুন তো,
যে 25 বছরে নেশা ছিল না রাজ্যে, রাজ্যে গাঁজা চাষ হতো না। এটা 25 বছরের একটা চেইন সিস্টেম, এটা দীর্ঘদিনের এটা চাষ, এটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাকে আমাদের সরকার নেশামুক্ত, আমাদের সরকার আসার পর প্রথম সরকার ডাক দিয়েছে যে নেশামুক্ত ত্রিপুরা করতে হবে। সরকার এটা লম্বা একটা প্রসেসিং এ রয়েছে, সেখানে সরকার ভাবছে যে আগামী কয়েক বছরের মধ্যে কিভাবে রাজ্যকে নেশামুক্ত করা যায়। দেখুন, বিগত দিন যারা গাঁজা চাষ যারা করতো, তারা রাজ্যের সিপিএম এর বড় বড় নেতৃত্ব, লিডার, তাদের নেতৃত্বে এ রাজ্যে গাঁজা চাষ হতো। ফেন্সিডিল বড় বড় নেতৃত্বরা, এখানে সোনামুড়ার অনেক ছিল, প্রাক্তন এমএলএ ছিল, বর্তমানে এমএলএ আছে, তাদের নেতৃত্বে এ রাজ্যে ফেন্সিডিল এগুলো আসতো। আজকে তারা সাধু সন্ন্যাসী হয়ে গেছে, আজকে তারা সরকার ক্ষমতা নেই, আজকে তারা বিরোধী আসনে, আজকে তারা সাধু সন্ন্যাসী হয়ে গেছে, আজকে তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, মনে হয় কালকে জন্ম হয়েছে নিষ্পাপ শিশু। আর এটা আরো একটা বিষয় জানতে চাইবো, বিরোধীদের অভিযোগ যে বর্তমান সরকার নাকি যারা সংখ্যালঘু রয়েছেন তাদের বিপক্ষে সবসময় কাজ করেন, সংখ্যালঘুদের বিপক্ষে কাজ করেই সরকারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন ধর্মের একটা সুড়সুড়ি দিয়ে। তো আপনি একজন সংখ্যালঘু নেতৃত্ব হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে সংখ্যালঘুদের দিনের পর দিন বামেরা অর্থাৎ মানিক সরকারের সরকার ব্যবহার করেছে। কেন বললাম আমি কথাটা? আপনি দেখুন, বিগত দিন মুসলমানদের শুধু এই সোনামুড়াতে নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যে মুসলমানদের শুধু লাঠির জন্য ব্যবহার করা হতো, আদারওয়াইজ কোনো কিছু নয়। আপনি যখন কর্মসংস্থান হতো, যখন চাকরি হতো, সেটা শুধু ওই কাদের হতো, নেতার মাসির মস্তত ভাই উমক তুমকের চাকরি হতো। কিন্তু যারা সংখ্যালঘু যুবক যুবতী আছে তাদের চাকরি না হতো, তাদেরকে কি করতো? ওই একটু আগে বললাম, তাদেরকে গাঁজা চাষের পরামর্শ দিত, নেশা করার মানে নেশা জমি করার জন্য, চাষবাস করার জন্য, অথবা ফ্যান্সি ডিল আনার জন্য এইসব পরামর্শ দিত বিগত দিন। আজকের দিনে আমাদের সরকার আসার পর বলেছে সবার সাথে সবার বিকাশ। এটা প্রথম 2018 সালে সরকার আসার আগেই আমাদের সরকার সেই স্লোগান দিয়েছে, আজকের দিনেও সেই স্লোগানে অব্যাহত রয়েছে। এবং আমরা একটু আগেও বললাম, প্রায় মুসলমানদের 7.5% কর্মসংস্থান হয়েছে। সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি থাকার সত্ত্বে সম্ভব হয়েছে, আদারওয়াইজ সম্ভব হলো না হয়। কারণ সিপিএম আমলে 1.5% কর্মসংস্থান হয়েছে, সেটা মুসলমানদের। আজকে তারা কিভাবে বলছে যে মুসলমানরা, বিজেপি মুসলমান বাজার গরম করা আর কোনো কিছু নয়, শুধু ভোট ব্যাংকের রাজনীতি। সিপিএম শুধু ভোট ব্যাংকের রাজনীতি করেছে বিগত দিনও, আজকের দিনেও করছে। কিছুদিন আগে দেখলেন আপনি, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে। রাজ্য সভাপতি একটা কথা বলেছে যে মারছে মুসলমান, মরছে মুসলমান। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, 25 বছরে দীর্ঘ এটা ত্রিপুরা রাজ্যে এরকম একটা প্রসেসিং ছিল। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান। মুসলমানদের শুধু লাঠির জন্য ব্যবহার করেছে, আদারওয়াইজ কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। আজকের দিনেও মুসলমানদের নিয়ে সিপিএম রাজনীতি করছে, নিম্নমানের রাজনীতি করছে। সে ধিক্কার জানাই আমি যুব মোর্চার কার্যকর্তা হিসেবে একজন। দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। যদি আমরা স্কুল কলেজগুলোর দিকে তাকাই, বিরোধীদের অভিযোগ বা সচরাচর আমাদের সংবাদ মাধ্যমে উঠে আসে যে শিক্ষক স্বল্পতা রয়েছে। এই ক্ষেত্রে একটু জানান দিতে চাইবো যে 10,323 যাওয়ার পরে যেটা বামেদের ভুল ছিল আপনাদের ব্যাখ্যায়, এরপরে কি শিক্ষক স্বল্পতা নাকি অন্য কোনো সিস্টেম রয়েছে? দেখুন, আমি 2016 সালে, তখন আমি এনএসইউআই করি, মানে কংগ্রেস দলের যেই সংগঠন এনএসইউআই করি, তখন আমি বক্সনগরের একটি স্কুলটি 5 পর্যন্ত প্রাইমারি স্তরের স্কুল, ওইখানে আমার একজন বোনের বাড়ি আছে। ও বোনের বাড়ি থেকে আসার সময় আমি স্কুলটাতে প্রবেশ করি। স্কুলের মধ্যে গিয়ে দেখি দুজন শিক্ষক রয়েছে। দ্যাট মিনস দুজন শিক্ষক এখানে পোস্টিং আছে, কিন্তু একজন শিক্ষক এসেছে। ক্লাস হচ্ছে 5টা। আমি প্রথমত বলবো, যারা আজকে বিরোধী আসনে বসে যে বড় বড় বাতালাপ করছেন, তাদেরকে আমি বলবো, আপনাদের পূর্বের রেকর্ডগুলো যদি আমরা তুলে ধরি সমাজের মধ্যে, ছাত্রদের মধ্যে, তাহলে আপনারা কথা বলার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। শিক্ষক স্বল্পতাটা শুধু সিপিএম আমলে নয়, সিপিএম আমলে সবচেয়ে বেশি ছিল। আজকের দিনে আমাদের সরকার, যেটা একটু আগে আপনি বললেন যে 10,323 মানিক সরকারের
অপদার্থতার কারণে, সিপিএম সরকারের বর্বরতার কারণে সেই চাকরিগুলো চলে গেছে। আজকে সেই চাকরিগুলো চলে যাওয়ার পর একটা অংশ যখন কেস করেছে, যখন হাইকোর্ট যে রায় দিয়েছে, যারা কেস করেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য, যদি তাদেরকে চাকরি দিত, আজকে 10,323-এর এই অবস্থা না হতো। সেখানেও সিপিএম মানিক সরকার অপদার্থতার কারণে আজকে পুরোপুরি ভাবে 10,323 রাস্তায়। সেখানে একটা বড় লম্বা লিস্ট, একটা বড় লম্বা সংখ্যা 10,323, সেই সংখ্যাটাকে কাভার করতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। সেই প্রসেসিং অব্যাহত রয়েছে, ট্যাটের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে চাকরি হচ্ছে। সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই। এটা বিগত দিনের সরকার নয়, আজকের দিনের সরকার, স্বচ্ছ নিয়োগ নীতির সরকার। সেই সরকার সেই প্রসেসিং এর জন্য, সেই প্রসেসিং এ কাজ করছে। আগামী 2-1 বছরের মধ্যে আমাদের যে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেই স্বল্পতা সমাধান হবে এবং যে ট্যাটের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ, সেই প্রসেসিং আমাদের অব্যাহত আজকের দিনও রয়েছে, আগামী দিনও থাকবে। আর একটা বিষয়, কলেজ নির্বাচন আমরা দেখতাম সচরাচর আপনি প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন বিরোধী আসন থেকে। এখন কলেজ নির্বাচনগুলি হয় না। বিরোধীদের অভিযোগ কলেজের যে ফান্ডিং রয়েছে তা সরাসরি আত্মসাৎ করার জন্য আপনারা কলেজ নির্বাচন বন্ধ করে দিয়েছেন। সেই বিষয়টা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এসএফআই, সিপিএম আমলে এসএফআই যে নেতৃত্বরা ছিল, অবশ্যই আপনি যে প্রথম কথাটা বললেন যে নির্বাচন, দেখুন নির্বাচনের বিপক্ষে আমরাও নয়। আমরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থাকতে আমরাও হায়ার এডুকেশনে অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা ডেপুটেশন দিয়েছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা সেখানে বারবার এবিভিপির রাজ্য নেতৃত্বদের সহযোগিতায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা বারবার দাবি করেছি যে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে নির্বাচন দেওয়ার জন্য। এখন নির্বাচনটা তো আমাদের বিষয় নয়, নির্বাচনটা সম্পূর্ণরূপে ইউনিভার্সিটির বিষয়। ইউনিভার্সিটি অথরিটি চিন্তা করবে কখন নির্বাচন হবে। আর নির্বাচন হলে আমরা অবশ্যই ময়দানে আছি, আমরা ময়দান ছাড়িনি, ময়দানে আছি। আমরা 100% বিশ্বাসী যে আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজগুলোতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়যুক্ত হবে, এই পরিবেশ আছে। আর আমরা বিগত দিন নির্বাচনের নামে কি দেখলাম? আজকে নির্বাচন নির্বাচন নামে সিপিএম চিৎকার করছে, এসএফআই চিৎকার করছে। নির্বাচনের নামে দেখেছি, আমরা দেখতাম আমার বড় বোন, বড় ভাই গ্রাম থেকে যখন বের হতো নির্বাচনে ভোট দেবে, ভোটের নামে প্রথম কথা হচ্ছে ফ্রি কার্ড ছিনতাই হতো। ফ্রি কার্ড ছিনতাই করে 1 মাস 2 মাস 3 মাস আগে ছিনতাই করে নিয়ে যেত, যাতে কেউ বিরোধী আসনের ক্যান্ডিডেট না হতে পারে। এসএফআই এইভাবে, সিপিএম এইভাবে পার্টি অফিস থেকে সে রাজনীতিটা করতো। সমস্ত যত স্টুডেন্ট ছিল, 1000-2000 স্টুডেন্ট ছিল, সমস্ত স্টুডেন্ট থেকে ফ্রি কার্ড নিয়ে নিত 2 মাস 3 মাস 6 মাস আগে। ফ্রি কার্ড নিয়ে যাতে ক্যান্ডিডেট কেউ না হতে পারে, এবং ভোটের দিনও তারা ফ্রি কার্ড গুলো জমা রাখতো। সেই ফ্রি কার্ড গুলো তারা তাদের যারা ছিল, তাদের যারা এসএফআই সমর্থিত ছিল, তাদেরকে একমাত্র ভোট দিতে দিত, বাকিদেরকে বাউন্ডারির বাইরে বের করে দিত, মারধর করত। আমরা বাড়ি থেকে যখন আমার বোন আসে, ভাতিজি আসতো, ওই সময় মাথা ফাটিয়ে দিত। আমরা দেখতাম মাথা ফাটিয়ে দিত, হাত পা ভাঙা। এবং সে ভোট দিতে এসছে, নিশ্চিত সে বাড়ির যাবে, সুস্থভাবে বাড়ির যাবে, সেই পরিবেশ ছিল না বিগত দিন। আমরা দেখেছি আজকে যেই নির্বাচনের নামে বাজার গরম করছেন, আর যেই ফান্ডিং এর যে আত্মসাতের যে বিষয়টা আসছে, হাসি পাচ্ছে। বিগত দিন নো ডাউট কলেজ কাউন্সিল নির্বাচন হয়েছে। নির্বাচন কিভাবে হয়েছে সেটা একটু আগে ব্যাখ্যা করেছি। বিরোধীদের দাঁড়াতে না দিত, ফ্রি কার্ড ছিনতাই করতো এবং মারধর করতো, বাড়ি ঘরে হুমকি, ক্লাস করতে আসলে ফেল করিয়ে দেবে, এই সমস্ত হুমকি দুমকি দিত। পাস করার পর, তাদের কাউন্সিল টিম ঘোষণা হওয়ার পর সরাসরি তারা প্রিন্সিপালের নিকট থেকে যে ফান্ডিং তারা পেত, সেই ফান্ডিং তারা কলেজের কাজে ব্যবহার না করত, তারা লালঘরের সিপিএম পার্টি অফিসের জন্য ব্যবহার হতো, সেটা কলেজের কোনো ডেভেলপে কোনো ব্যবহার না হতো। আজকের দিনে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, কবি নজরুল, শুধু আমি কবি নজরুল মহাবিদ্যালয়ের সাথে জড়িত প্রত্যেকটা কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রিন্সিপাল এবং সেখানে ভারপ্রাপ্ত যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সহযোগিতায় সেখানে কাজ করছে, ছাত্রছাত্রীদের সহযোগিতা করছে। আমি যেহেতু সোনামুড়া কলেজের প্রতিনিধিত্ব করি এবং সহযোগিতা করি, সবসময় তাদের পাশে থাকি ছাত্রদের। আমি বুকে হাত দিয়ে বলবো, যেখানে 2018 সালের পর থেকে আজকে অবধি পুরোপুরি চাঁদামুক্ত হয়ে গেছে, পুরোপুরি চাঁদামুক্ত। আপনি আমাদের সরকার, মানিক সাহাজি
2018 সালে সরকার আসার পর যে যারা মেয়ে আছে সম্পূর্ণরূপে যে এডুকেশন ফি সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হয়েছে। আজ বিগত দিন ছিল না। বিগত দিন আপনি কাউন্সিলের নামে সিপিআইএম পার্টি অফিস থেকে নির্দেশ দিয়ে এসএফআই এর নামে 30 টাকা করে কাউন্সিলের নামে চাঁদা উঠাতো। সেই টাকা সরাসরি ভাবে মেলার মাঠে চলে যেত অথবা সুনামুড়ার পার্টি অফিস চলে আসতো। আজকে তারা বড় বড় কথা বলছে, লজ্জা লাগা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখি যে সুনামুড়ার বিভিন্ন জায়গায় এসএফআই ডেপুটেশন দিচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি এসএফআই ডেপুটেশন দিয়েছে। তাদের আমলে তাদের সরকারে তারা ডেপুটেশন দিয়েছে শিক্ষক স্বল্পতা। আজকে তারা বলছে যে রাজ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে। তোমাদের আমলে তোমাদের সরকার, তোমরাই এসএফআই থাকতে তোমরাই বলেছো শিক্ষক স্বল্পতা। আজকে বলছো আমাদের আমলে এসে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে বলছো আজকে বিজেপি আমলে শিক্ষক স্বল্পতা। মানুষ তো নাটক বুঝে ভাই। যারা লালঘর থেকে যারা এগুলো নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের হয়তোবা বিগত দিন ইন্টারনেট ব্যবস্থা ছিল না, আজকের দিনে ইন্টারনেট ব্যবস্থা হয়েছে। ওই দিন একটা বয়স্ক লোক বলেছে যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি 2018 সালে ক্ষমতায় আসার পর আজকের দিন অব্দি আপনি সম্পূর্ণরূপে জুলুমবাজি, চাঁদাবাজি এগুলো সম্পূর্ণরূপে বদ্ধ। আপনারা জানেন বিগত দিন সম্পূর্ণ কর্মচারীদের ডেইলি দেশের কথা পত্রিকা রাখতে হতো, তাদেরকে বাধ্যতামূলক রাখতে হতো, প্রত্যেকটা দোকানে রাখতে হতো এবং প্রত্যেক মাসে মাসে তাদেরকে চাঁদা দিতে হতো। আজকের দিনে কেউ বলুক, কোনো দোকানদার বলুক, কোনো কর্মচারী বলুক যে তাদের বাধ্যতামূলক কোনো চাঁদা দিতে হয়। এগুলো মানুষ ভালো করে জানে। মানুষ তার জন্য বারবার ভারতীয় জনতা পার্টিকে চায়। 2028 সালেও ত্রিপুরা রাজ্যে আবার মোদিজির নেতৃত্বে আবার নতুন সরকার হবে এবং বিপ্লব দেবজির নেতৃত্বে এ রাজ্যে আবার নতুন ভাবে আরো বেশি সিট নিয়ে রাজ্যের যুবকদের আশীর্বাদ নিয়ে আবার সরকার ক্ষমতায় আসবে। একেবারে শেষভাবে জানতে চাইবো, 2028 নির্বাচনকে পাকিচ্য করে খেয়ে আপনি একজন যুব নেতৃত্ব, সেখানটায় যুবকদের কিভাবে আপনার দলে আহ্বান রাখবেন? দেখুন, আজকের দিনে যুবকরা এটা যেই বিগত দিন যে মিছিলে হাঁটতে হতো, মিটিংয়ে হাঁটতে হতো, মিটিংয়ে যেতে হতো, না হলে পার্টি অফিসে দিনের পর দিন আসতে হতো। আমি একটা জিনিস দেখলাম, আমার বাড়ির পাশে যারা সিপিএম করতো বা সুনামুড়া যারা আছে, সুনামুড়া মহকুমার যারা ডিওয়াইএফ করতো, এসএফআই করতো, আজকের দিনে আমি দেখলাম তারা বিদেশে চলে গেছে। তাদের সরকার থাকতেই 2016 সাল 15 সালে তাদের সরকার থাকতে তারা বিদেশে চলে গেছে। তারা এসএফআই এর বড় বড় নেতৃত্ব ছিল, ডিওয়াইএফ এর নেতৃত্ব ছিল। তাদের আমলে তাদের সরকারে যে বেকার বঞ্চনা ছিল, আজকের দিনে সেই বেকার বঞ্চনাটা অনেকটা দীর্ঘশ্বাস আমাদের সরকার, বিজেপি সরকার সেই শ্বাস করেছে। আপনি নতুন ভাবে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় তার যোগ্যতার নিরীক্ষা তার চাকরি হচ্ছে এবং পাশাপাশি যে কর্মসংস্থানের যে বিষয় আসছে, প্রায় 50,000-এর উপর রাজ্যে সরকারি এবং বেসরকারি কর্মসংস্থান হয়েছে, 20,000-এর উপরে সরকারি চাকরি হয়েছে আমাদের সরকারের আমলে। আজকে যুবকরা, আমি প্রথমেই বললাম যে রাষ্ট্রবাদী যে চিন্তাধারা নিয়ে যুবকরা কাজ করছে এবং যুবকরা ওপেন মাইন্ডে যুবকরা আজকে আসছে, কাজ করছে, কারণ যুবকরা জানে যে যোগ্যতার নিরীক্ষে চাকরি হবে। আজকের দিনে যে ডিজিটাল যে ভারত এবং ডিজিটাল যে রাজ্য, সে রাজ্যে এখন আর মিছিল মিটিং হাঁটতেও না, এখন শুধু নিজেদের রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে এবং নিজেকে শিক্ষার আলোতে এনে বিকশিত করে নতুন ভাবে কর্মসংস্থান খোঁজা যায়, সেটা নিজের যোগ্যতা অনুযায়ী। একেবারে রাষ্ট্রহিতে কাজ করার জন্য যুবকদের আহ্বান রাখলেন এবং যুবকরা আগামী দিনে আরো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে এই ত্রিপুরা মোদী মানিক সাহার নেতৃত্বে, এমনটাই জানালেন তিনি। আজকের লোককথার অনুষ্ঠানে এতক্ষণ আপনারাও ছিলেন। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।